আমি কিন্তু তখন সর্বপ্রথমে কাকরাইল মোড়ে দাঁড়িয়েছিলাম। এরপরে কিন্তু এই শান্তিনগর, মালিবাগ পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী আস্তে আস্তে কিন্তু রাস্তায় নেমেছে। কিছু শিক্ষার্থী মানে তাদের পরিচয় লুকিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম ওপেন যে কার্যক্রম, রাজনৈতিক যে কার্যক্রম, ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা কিংবা বিরাজনীতিকরণের একটা অপচেষ্টা এবং ষড়যন্ত্র করেছিল। যে অতীতে প্রায় 15 বছর আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ওই দিনটা আমার কাছে কেন জানি মনে হয়েছে শহীদ সাইদ ওয়াসিমের পর হয়তো আমিও শহীদের কাতারে নাম লেখাতে পারি, এমন একটি পরিস্থিতি। আমরা 5 আগস্ট পরবর্তী কিন্তু একটি ছাত্র রাজনীতি সহ বাংলাদেশের রাজনীতির একটি পরিবর্তন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল কিন্তু কাজ করে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার মেধা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে এক নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণ করবে। শিক্ষার্থীরা ভালোবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে এসে এই রাজনীতির সাথে নতুন করে পথ চলা শুরু করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমার কাছে বিশেষ করে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদের কমিটি গঠন হয়েছিল 2024 সালের 1লা মার্চ। আমরা 5 আগস্ট পরবর্তী কিন্তু একটি ছাত্র রাজনীতি সহ বাংলাদেশের রাজনীতির একটি পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আমরা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল কিন্তু কাজ করে যাচ্ছে। সেই ইতিবাচক ছাত্র রাজনীতিকে শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সরকারি দলে যে ধরনের ভূমিকায় ছাত্র দলের থাকা উচিত, এবং একই সাথে যেহেতু আমাদের যে প্রধান রাজনৈতিক দল সেটি এখন সরকার পরিচালনা করছে, সেটির সাথে কিভাবে সমন্বয় করে ছাত্রদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে, সেই সবকিছু বিবেচনায় আমার কাছে মনে হয় যে অতীত যে সাংগঠনিক অভিজ্ঞতা, সংগঠনের প্রতি যে কমিটমেন্ট, দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম ছিল, সেখানে যে ত্যাগ তিতিক্ষা, এবং সর্বোপরি আমার কাছে মনে হয় যে একজন সৎ আমাদের ছাত্র দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে সৎ রাজনৈতিক জীবনযাপনের যে নিদর্শন দেখিয়ে গিয়েছেন, সেই সৎ রাজনৈতিক যে সৎ চরিত্র, একই সাথে দূরদর্শিতা এবং সর্বোপরি শিক্ষার্থীদের যে চাহিদা এবং আকাঙ্ক্ষা, সেটিকে প্রাধান্য দিয়ে আগামী দিনের ছাত্র দলের কমিটি গঠন হবে বলে আমি মনে করি। এবং আগামীতে যে ছাত্র দলের কমিটিটা হতে যাচ্ছে সেই ছাত্র দলের কমিটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কতটুকু ছাত্র দলের পক্ষ থেকে তারা ছাত্র দলের যে সেবা সেই সেবাগুলো পাবে এবং কোন ধরনের সেবাগুলো পাবে? আহ দেখেন, আমার কাছে মনে হয় যে ছাত্রদল বরাবরই শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার, এই রাষ্ট্রে আমাদের কিছু অধিকার আছে যেটি বিগত সময় আমরা দেখেছি সেই অধিকারগুলো ভুলণ্ঠিত হয়েছিল। প্রত্যেকটি নাগরিকেরই কিন্তু কিছু অধিকার আছে, একই সাথে একজন শিক্ষার্থীর কিছু অধিকার কিন্তু রয়েছে। প্রতিষ্ঠানে তারা যে প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছে, সেই প্রতিষ্ঠানে তারা সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে কিনা। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বিবেচনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী তার যে প্রাপ্য সিট হলে সেটি পাচ্ছে কিনা, ক্লাসরুমে তার যে সুবিধা পাওয়ার কথা একজন শিক্ষার্থী হিসেবে সেই সুবিধা সে পাচ্ছে কিনা। আমার কাছে মনে হয় যে একই সাথে ক্যান্টিনের খাবার যে তার যে পুষ্টির চাহিদা সেটি পূরণ হচ্ছে কিনা। আবার একইভাবে সেই শিক্ষার্থী তার পূর্ণ স্বাধীনতা নিয়ে মত প্রকাশ করতে পারছে কিনা, এই সকল বিষয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। একই সাথে একজন শিক্ষার্থী যাতে তার শিক্ষা জীবন শেষে বেকারত্বের গ্লানি বয়ে নিয়ে বেড়াতে না হয়, সেজন্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একজন শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবে, সে যেন তার শিক্ষা জীবন শেষে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। সে যেন তার শিক্ষা জীবন শেষে এই সমাজ কিংবা রাষ্ট্রে তার যে মেধা সেটিকে সে কাজে লাগাতে পারে, সেই মেধা যাতে কোনোভাবে অপচয় না হয়, সেই দিকগুলো বিবেচনা করে, এবং একজন শিক্ষার্থীর যে অধিকার, সেই অধিকার থেকে যেন সে বঞ্চিত না হয়, সেই সকল দিক বিবেচনা করে একটি বুদ্ধিভিত্তিক সৃজনশীল রাজনীতির দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেরকম একটি রাজনীতি বিনির্মাণ করবে। এবং আমরা মনে করি যে একই দিনে আমাদের যে অতীত অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামের যে অভিজ্ঞতা, আমরা যে শিক্ষার্থীদের যে যে অধিকারগুলো, গণতান্ত্রিক অধিকার, তাদের যে অধিকারগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই অধিকারগুলো যাতে পুনরায় কেউ ভুলুণ্ঠিত না করতে পারে, সেই অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার মেধা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে এক নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণ করবে, যেখানে সকল মত পথ তার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে। এবং আমরা মনে করি শিক্ষার্থীরা ভালোবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে তার আদর্শের যে চর্চা, সে আদর্শিক চর্চা থেকে তারা জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে এসে এই রাজনীতির সাথে নতুন করে পথ চলা শুরু করবে। ভাই, আরেকটা বিষয়, আপনি জুলাই আন্দোলনে ছিলেন,
জাতীয়তাবাদী ছাত্র দলও কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সহযোগিতা করেছে। আপনাদের মধ্যে এবং আপনি নিজেও ছাত্র, সেই জুলাই আন্দোলনের মধ্যে আপনারা আসলে কোন ধরনের গল্প স্মৃতিচারণ করবেন কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যেটা বলা যায় যে পুরো পুরো বাংলাদেশের মানুষের জানা প্রয়োজন? আমি আসলে জুলাই আন্দোলনের শুরু থেকে আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম। শুধু সঙ্গে ছিলাম না, আমরা একই সাথে রাজপথে ছিলাম, আবার একই সাথে কৌশল নির্ধারণে ছিলাম। তো এখানে বলতে গেলে দুটি দিক বলতে হয়, একটি হচ্ছে কৌশল নির্ধারণে, একই সাথে রাজপথের কোন স্মৃতি। আমি যদি রাজপথের স্মৃতিচারণ করি তাহলে সেটি আহ, একটি ঘটনা। 19শে জুলাই, 19শে জুলাই যখন আমাদের আবু সাইদ, ওয়াসিম এরা যখন শহীদ হয়, শহীদ হওয়ার পরে সারা বাংলাদেশ যখন উত্তাল, তখন 19শে জুলাই বিএনপির পক্ষ থেকে একটি সর্বদলীয় সমাবেশ ঐক্যের ডাক দেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেদিন দিনটি শুক্রবার ছিল। তো ওই দিনটিতে আসলে আমি 18 তারিখে আমরা মিছিল করি। মিছিল করার পর 19 তারিখ যখন বিএনপি প্রকাশ্যে এই আন্দোলনের সমর্থনে যখন রাজপথে নামার ঘোষণা দেয়, তখন আমাদের মধ্যে এক ধরনের মানে অন্য ধরনের একটি রোমাঞ্চকর একটি মুহূর্ত ছিল ওই দিনটা। আহ, এই কারণে আমি রোমাঞ্চকর বলছি যে অতীতে প্রায় 15 বছর আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ওই দিনটা আমার কাছে কেন জানি মনে হয়েছে শহীদ সাইদ ওয়াসিমের পর হয়তো আমিও শহীদের কাতারে নাম লেখাতে পারি, এমন একটি পরিস্থিতি। তো ওই জায়গাতে আমি শুক্রবার নামাজের পরে আমি আমার জীবনের শেষ খাবার, আমার কাছে মনে হয়েছে আজকের দিন হয়তো আমার শেষ, তো শেষ দিন হতে পারে। তো আমার পছন্দের যে খাবার ছিল, আমি সেই খাবারটা, আমি নামাজ পড়ে বেলি রোডে ছিলাম তখন। তো আমি যেহেতু প্রেস ক্লাবের দিকে যাব, আমি বেলি রোড হয়ে যাওয়ার আহ, মনোভাব পোষণ করেছিলাম। তো ওই জায়গা থেকে আমি বেলি রোডে, তখন আমি মনে করি আজকে হয়তো আমার জীবনের শেষ দিন, তাহলে আজকে আমার পছন্দের খাবার খাই। তো আমার একটা পছন্দের খাবার হিসেবে আমি সেদিন বেলি রোডে একটি রেস্তোরাঁ থেকে খিচুড়ি এবং গরুর মাংস, সেটি দিয়ে আমি দুপুরের খাবার খাই। তো খাবার খেয়ে আমি আমার শেষ দিন হিসেবে আমি তখন যাত্রা শুরু করি। তো আমি পথে কাকরাইল মোড়ে আসার পরে দেখি নাইটিঙ্গেল মোড় এবং সেগুন বাগিচার দিকে যে রাস্তা, দুদিকে প্রায় শতাধিক পুলিশ একদম ব্যারিকেড দিয়ে আছে, কোনোভাবে সেদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। তো তখন আমার কাছে মনে হয় যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক। তো আমি রাস্তার পাশ দিয়ে আসার সময় সেখানে অনেক নেতাকর্মীকে দেখি রাস্তার পাশে তারা হাঁটাহাঁটি করছে। তো আমি কোনো সিনিয়র নেতৃবৃন্দকে সেখানে দেখতে পাই না। তো আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমার এই জায়গাটিতে আমার নিজেরই রাজপথে আগে দাঁড়ানো উচিত। তো তখন আমি একা একা, একদম একা, আমি কাকরাইল মোড়ে আমি দাঁড়াই। তো আমি একা দাঁড়ানোর পর আমাকে দেখে প্রথমে 8-10 জন লোক সেখানে আসে, আমার পরিচিত জন। সেই 8-10 জন থেকে একটা সময় সেখানে 20-50 জন লোক হয়। সেই 50 জন থেকে এরপরে একটা সময় সেখানে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসে, এবং একইভাবে আহ, একটা সময় সেখানে দুপুর 2টার দিকে, 2:30টার দিকে সেখানে প্রায় কয়েক হাজার লোক জড়ো হয়। তো আমার কাছে মনে হয় যে এর আগে আমি যেটা দেখেছি যে অনেক আন্দোলন, অনেক নেতৃবৃন্দ ভূমিকা, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে সেখানে আন্দোলনটা আসলে জমে ওঠেনি। তা আমি যেহেতু একটা ছোট্ট দায়িত্ব পালন করেছিলাম এই দলের, একটি গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলাম, আমার দায়িত্বের জায়গা থেকে তখন একটি বিষয় মনে হয়েছে, আমি যদি দাঁড়াই, যদি আমাকে দেখে কেউ আসে। এবং ওই দিন বিস্ময়কর ভাবে সেটি ঘটেছে যে আমি দাঁড়ানোর পরে আস্তে আস্তে সেখানে ওই দিন প্রায় কয়েক হাজার লোক এরপরে কিন্তু জমায়েত হয়েছে। এবং ওই দিন পুরো ঢাকা শহরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছিল কিন্তু ওই কাকরাইল মোড় থেকে পুরা মালিবাগ মোড় পর্যন্ত। এবং আমি কিন্তু তখন সর্বপ্রথমে কাকরাইল মোড়ে দাঁড়িয়েছিলাম। এরপরে কিন্তু এই শান্তিনগর, মালিবাগ পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী আস্তে আস্তে কিন্তু রাস্তায় নেমেছে। এবং ওই যে পুলিশের সাথে দফায় দফায় যে সংঘর্ষটা, সেটি কিন্তু সেদিন প্রায় দুপুর 2টা থেকে রাত পর্যন্ত চলেছে। এবং ওই দিন কিন্তু ওই স্পটে আমাদের অনেক সহযোদ্ধা যারা কিন্তু ওই দিন শহীদ হয়েছেন, আমার পাশে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, যারা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে চলে গিয়েছেন, শহীদের খাতায় নাম লিখিয়েছেন। তো ওই দিনের ওই লড়াইটা, ওই দিন কিন্তু লড়াই করতে গিয়ে আমি নিজেও একাধিক আহ ছোড়রা গুলির শিকার হয়েছে। আমার এখানে এখন একটি বুলেট না, ছোড়রা গুলি, স্প্লিন্টার এখনো গুলিবদ্ধ অবস্থায় রয়েছে আমার মাথা, কান সহ আমার শরীরে প্রায় অনেক অসংখ্য ছোড়রা গুলি হয়েছে সেদিন আমার শরীরে লাগে। এবং আমি রাতে আমার ওটিতে যাওয়া লাগে ওই দিন। তো কিছু ছোড়রা গুলি এখন আমি নিজে জুলাইয়ের সেই স্প্লিন্টার গুলো আমি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছি। তো ওই দিনের ঘটনাটা আমাকে আমার জন্য একটি খুবই
স্মৃতিকাতর করে ফেলে, কারণ অনেক সহযোদ্ধাকে সেদিন আমরা হারিয়েছি, অনেকে গুলিবিদ্ধ হয়েছে। আর এটি রাজপথের স্মৃতি বললাম। যদি কৌশল নির্ধারণের কথা বলি, সেই কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল, আপনাদের মনে আছে যে জুলাইয়ের শেষ দিকে লাল কাপড় কর্মসূচির একটি প্রোফাইল লাল করা এবং মুখে এবং অনেকে কপালে লাল কাপড় বেঁধেছিল। সরকার একটি শোক দিবস ঘোষণা করেছে। হ্যাঁ, তো তখন কিন্তু একটা লাল কাপড়ের কর্মসূচি দেওয়া হয়, প্রোফাইল লাল করা, লাল ব্যাজ ধারণ করা। তো এই কর্মসূচির নৈপথ্যে কিন্তু সেদিন আমি আসলে আমি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিলাম, যারা সমন্বয়কের দায়িত্ব পালন করছিল এবং এই আন্দোলনকে যারা সমন্বয় করছিল। তো আমাকে হঠাৎ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের তো উনি তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তো ওনার থেকে একটা নির্দেশনা আসে যে সরকার যেহেতু এত ছাত্র জনতাকে মারার পরে তাদের রক্তের উপর দিয়ে নতুন করে আবার প্রহসনের একটি শোক তারা পালন করবে, তার বিপরীতে আমাদের একটি কর্মসূচি নির্ধারণ করা দরকার। তা আমরা তখন এই মেসেজটা আমার কাছে আসে। আমার কাছে আসলে তখন আমি আন্দোলনকে যারা সমন্বয় করছিল আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তো তারা তখন বলে যে কোন ধরনের কর্মসূচি দেওয়া যায়, তাহলে আপনি আমাদেরকে লিখিত ভাবে পাঠান। তখন কিন্তু ওই দিন যে বৈষম্য বিরোধী যে টেলিগ্রাম গ্রুপে যে আহ, সংবাদ মেসেজটা দেয়া হয়, বার্তাটা দেয়া হয়, সেই প্রেসটার যে লিখিত বক্তব্য সেটি কিন্তু আমি নিজে লিখে দিয়েছিলাম। সেই লেখাটা কিন্তু হুবহু ওই গ্রুপে দেয়া হয়। তখন অনেকের সাথে আমরা আলাপ আলোচনা করে একটা পর্যায়ে এই লাল কাপড় কর্মসূচিটি কিন্তু নির্ধারণ করা হয় এবং এই লাল কাপড় কর্মসূচির পিছনে কিন্তু আমাদের একটা তখন এই নৈপথ্যে আমরা কিন্তু কাজ করেছি এবং আমি নিজে এটাতে সরাসরি, যেহেতু টেলিগ্রাম গ্রুপে, বৈষম্য বিরোধী টেলিগ্রাম গ্রুপে যে প্রেস রিলিজটি, সেখানকার মূল বক্তব্যটুকু আমার নিজের লিখে দেওয়া ছিল। আমি যাকে পাঠিয়েছিলাম সে তাদের কাছে পাঠিয়েছিল এবং ওইটি হুবহু সেখানে দেয়া হয়। আমি তখন এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ছিল মামুন তুষার, মামুন আব্দুল্লাহ তুষার, আমি তাকে পাঠিয়েছিলাম তার মাধ্যমে। এবং সে আমাকে নিশ্চিত করেছিল যে এই কর্মসূচিটি আমি যেভাবে বলেছি, আমরা যেভাবে চাচ্ছি এভাবে গৃহীত হবে। পরবর্তীতে আরো আমার তার সাথে আলাপ আলোচনা হয়। আমার কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের সাথে আমার আলাপ আলোচনা হয় একাধিকবার। সেও, তার সাথে আমরা পুরোপুরি জিনিসটা সমন্বয় করে কিন্তু পরবর্তীতে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়। এছাড়াও যখন সমন্বয়কদেরকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে, তখন আন্দোলন কিভাবে চলবে কি চলবে না, হঠাৎ করে চারিদিকে গ্রেপ্তার আতঙ্ক, ডিবি আতঙ্ক এবং নির্বিচারে গুলি করা হচ্ছে, তখন কিন্তু আমি এই যারা আন্দোলনকে সমন্বয় করছিল এদের মাধ্যমে কিন্তু আমি ব্যক্তিগতভাবে তখন অনেককেই মেসেজ দিয়েছি এবং আমি নিশ্চিত করেছি যে বিএনপি সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে, ছাত্রদল তার সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে, কিন্তু কোনোভাবেই আমি আসলে এই আন্দোলনটা আমি এই মুহূর্তে সমন্বয়কদের নাম বলতে চাই না অনেকের, বাট এখানে একটা মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিক সমিতির বেশ কয়েকজন আমার সাথে কাজ করছিল, বিশেষ করে মামুন তুষারও নিবিড় ভাবে তার সাথে আমার যোগাযোগ হচ্ছিল এবং ও অপর পাশ থেকে অনেক সমন্বয়কদের সাথে যোগাযোগ করছিল এবং এই বিষয়টা কিন্তু মাঝেও নিজের স্ট্যাটাসও দিয়েছে এবং একই সাথে তখন সাংবাদিক সমিতির দায়িত্ব পালন করছিল আলসাদি ভুইয়া, তার সাথেও আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। তখন আমরা একটা বিষয় নিশ্চিত করেছি যে এই আন্দোলনে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে ছাত্রদল, সর্বশক্তি নিয়ে রাজপথে থাকবে, কিন্তু কোনোভাবেই আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে না। তখন কিন্তু আমরা আন্দোলনকে বেগবান করা না, তাদেরকে আশ্বস্ত করেছি যে আন্দোলন ঘোষণা দিতে হবে এবং তাদের মাধ্যমে আমরা সমন্বয়কদের কাছে এক প্রকার চাপ প্রয়োগ করেছি যে পরবর্তী কর্মসূচি যেন ঘোষণা করা হয়, আমরা রাজপথে থাকবো। এবং পরবর্তীতে কিন্তু সেটি হয়েছে, আমরা রাজপথে থেকেছি, আমরা আমাদের সহযোদ্ধাদেরকে হারিয়েছি, কিন্তু আমাদের প্রাপ্তি যেটা সেটা হচ্ছে সবকিছুর বিনিময়ে আমরা আজকে একটি গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ তার যাত্রা শুরু করেছে। আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। 5 আগস্টে আমাদের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে।